হ্যালো এভরিওয়ান, আজকে আমার সাথে রয়েছে প্রতিম দা এবং ব্রাত্য স্যার। ওয়েলকাম টু আড্ডা উইথ অরিত্র। প্রতিম দার সাথে অনেক বছর পরে, আর আপনার সাথে হুব্বার পরে তো একটা ইন্টারভিউ নিয়েছিলে। হ্যাঁ, হুব্বার সময়। তো আমি সবচেয়ে প্রথমে জানতে চাই যে এই ছবিটার মধ্যে, চালচিত্রের মধ্যে আমি একটা জিনিস অবাক হলাম, যেগুলো সব থেকে মানে ডিউরেশন কম যে ক্যারেক্টারসদের, তাদের পারফরমেন্স সবচেয়ে বেশি ইম্প্যাক্টফুল ছিল। এবং ওনার ক্যারেক্টারটাকে নিয়ে কি তুমি একটা স্পিন অফ ভাবছো, কারণ এতটাই ইম্প্যাক্টফুল ছিল যতগুলো সিন ছিল। তো এটা যদি বলো, মানে অল্প রান টাইম হলেও কীভাবে একটা ক্যারেক্টারকে ইম্প্যাক্টফুল বানাতে হবে অন রাইটিং লেভেল এবং মানে পারফরমেন্সের থ্রু দিয়ে। না, আমার সবসময় ভয় করে যখন একটা ব্রাত্যদার মতো একটা অ্যাক্টরকে আমি নিচ্ছি, যাতে কারোর মনে না হয় আন্ডার ইউজড। হ্যাঁ, একটা খুব মানে আমি যখন নিজে ক্রিটিক ছিলাম, ওই একটা লেখা সবাই লিখতো, একে ব্যবহারই করতে পারিনি, একে কেন নিয়েছে, যে কেউ করতে পারতো। এই জিনিসটাতে না হয়, সেই জিনিসটাতে না হয়, এটা আমি খুব কেয়ারফুল ছিলাম। তাই জন্য একটা 6 মিনিটের সিন, কিন্তু আমি জানতাম ভুবন হালদার পুরো ছবিতে ছেয়ে রয়েছে। এবং দ্য বিল্ড আপ আগের সিনে ভুবন হালদার টোটাকে বলছে আপনি যাবেন আবার ভুবন হালদারের সাথে দেখা করতে, মানে এটা খুব ইম্পর্টেন্ট ছিল যে ক্যারেক্টারটাকে বিল্ড আপ করা। তো এবং অপূর্বর ক্যারেক্টারটাকেও পুরো ফার্স্ট হাফ বিল্ড আপ করা হয়েছে। তো এটা একটা লেখার স্টাইল, মানে এটা তুমি পাল্প ফিকশনেও দেখবে যে একটা ক্যারেক্টার আসার আগে আই থিঙ্ক মার্সেলাস ওয়ালেস, ওরা দুজনে সব সময়, জন ট্রাভোল্টা, স্যামুয়েল জ্যাকসন, ওরা ডিসকাস করছে ক্যারেক্টারটা সম্বন্ধে। ক্যারেক্টারটা আসে অনেক পরে, সো ইউ বিল্ড আপ, ইটস এ ভেরি মানে নোন রাইটিং ডিভাইস। এবং বাকিটা ওনার অভিনয়। মানে কিভাবে এত কম না, আমি তো আগেও বলেছি যে আমি প্রতিমের সঙ্গে কাজ করতে চেয়েছিলাম। ওনার কোন ছবিটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগে? আমার এখনো তো টুথপড়ি, আরো 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 যা যা ছবি দেখেছি সেগুলো আমার মানে ওর কাজে একটা সবসময় একটা খুব প্রিসাইজ আর খুব বুদ্ধিমত্তার ছাপ দেখা যায়। আর ও নিজের টার্মে একটা ওই যে সাহেব বিবি, আর না তোমার ছবিটার নাম ছিল সাহেব বিবি গোলাম, ওই যে ওই ছবিটার মধ্যে আমাকে হাসান, মানে আমাদের এই যে প্রডিউসার, এই ছবিটা আমায় দেখাতে নিয়ে গেছিলো। এবং তখনই আমি ওটাই বোধহয় ফার্স্ট ছবি দেখি ওর, এবং দেখে আমার মনে হয়েছিল যে আমি খুবই শার্প, মানে যেভাবে চিত্রনাট্য তৈরি করা হচ্ছে, যেভাবে ক্যারেক্টারকে প্লেস করা হচ্ছে, অভিনেতাদের যেভাবে হ্যান্ডেল করা হচ্ছে, এবং গোটাটার মধ্যে একটা মানে যেটা ওর ক্ষেত্রে আমার ভাল লাগে যে মানে ও সবসময় প্রযোজকের দিকটা ভাবে, যে ওর নিজের টার্মে কমার্শিয়াল ছবি বানায়। হ্যাঁ, তো এটা মানে সাধারণত লোকের কি ভালো লাগবে এইটা ভেবে অনেকে স্ক্রিপ্ট লেখেন। এবার লোক তো একটা জনসমষ্টি, তার মধ্যে মানে 100 জনের মধ্যে 75 জনে ভালো লাগবে ভেবে কেউ হয়তো লিখছে। আমি যেভাবে স্ক্রিপ্ট লিখি, আমার মনে হয় প্রতিমা ওইটা অনেকটা ওই আমার ওই ধাঁচাটা অনেকেই লেখেন এইভাবে, যে আমার এটা দর্শক হিসেবে আমার কেমন লাগতো। হ্যাঁ, ও ওই ভাবনায়, আমাদের এই দর্শনে বিশ্বাসী, ফলে আমার ওর সঙ্গে কাজ করার একটা আগ্রহ ছিল। ভুবন হালদারে তো খুবই ছোট পার্ট ঠিকই, কিন্তু আমার পার্টটা ভালো লেগেছিলো, তাই আমি করেছি। আর ইম্প্যাক্টের কথা অরিত্র তুমি যেটা বলছো সেটা যদি ফেলে থাকে ভালো। তবে আমি নিজে ছোট পার্ট করতে আগ্রহী কেন বলো তো, আমি সেই বিশিষ্ট বিদগ্ধ বাঙালি দর্শকটির জন্যে। কোন বিদগ্ধ বাঙালি দর্শক? তুমি ধরো যশ চোপড়ার দিওয়ার দেখছো, ঠিক আছে, অমিতাভ বচ্চন অনেক কসরত করে অনেক কল কবজা নেড়ে টেড়ে দরজা ফরজা লাগিয়ে পিটারকে ভেতরে নিয়ে এলো। তা বললো, পিটার বিল্লা নম্বর 786 এরকম বললো, হলো টলো। তারপর পিটারকে প্রচণ্ড মারলো, দরজা কোনো রকমে নিজে খুলে তারপর কলতলায় গেল, কলতলায় মাথায় জল দিল, তারপর গোটা ভারতবর্ষ তাদের কেঁপে গেল। আর আমাদের বিশিষ্ট বাঙালি দর্শকটি বললেন, আমার পিটারের অভিনয় ভালো লেগেছে। কি করলো না পিটার, এইভাবে মার খেলো, এইভাবে পড়লো, এইভাবে মুখে ঘুষি লাগলো। ওই যে বিশিষ্ট বাঙালি দর্শকটি, যা সবসময় ছোট পার্টকে ভালো লাগে, যা সবসময় সাইড রোলকে ভালো লাগে, সেই বিশিষ্ট বাঙালি, মানে যে একটু বড় জায়গায় আছে তাকে সেই বিশিষ্ট বাঙালি ভদ্রলোক পছন্দ করেন না। বড় জায়গায় আবার চলে গেছে, আবার কি, তুমি তো আমার মতো সাইড ক্যারেক্টার থাকবে জীবনে, সমাজে আমি যেমন সাইড রোল, তুমি তো আমার মতোই সাইড রোল হবে। ফলে আমি ওই বিশিষ্ট বাঙালি দর্শকের দিকে তাকিয়ে আমি এই ধরনের পার্ট করব বলে আমি সিদ্ধান্ত নিয়েছি।
আচ্ছা, অ্যান্থনি হপকিন্সের কি কোনো একটা ইন্সপিরেশন ছিল? মানে এটা রাইটিং লেভেলেও বলছি, মানে আমাদের দেখে মনে হয় যে সাইলেন্স অফ দ্য ল্যাম্ব, তো মানে আপনার লিখেছি আমার লেখার সময় ছিল না। আমি মাইন্ড হান্টারের অনেক কটা ইন্টারোগেশন সিনস আমার খুব ভালো লেগেছিল, তাই জন্য আমার কাছে স্মোকিং সিনটা আমার মনে হয় মাইন্ড হান্টারে কি ছিল একটা সিগারেট। আচ্ছা, তো মাইন্ড হান্টার ওয়াজ আ বিগ ইন্সপিরেশন, কারণ তুমি সেকেন্ড হাফেও অনেকটা ইন্টারোগেশন আছে। তো আমার খুব ইচ্ছে ছিল বাংলা ছবিতে একটা ইন্টারোগেশন ড্রামা। হ্যাঁ, আমরা থ্রিলারের মোড়ক, কপ ইউনিভার্স সব বলছি, কিন্তু আমি জানি ছবিটার মধ্যে একটা ইন্টারোগেশন ইজ আ বিগ পার্ট অফ দ্য ফিল্ম। কিন্তু ব্রাত্যদার ফার্স্ট মনে হয়েছে যে সাইলেন্স অফ দ্য ল্যাম্বসের একটা ফিল। এবার মানে আমি প্রথমে ফোনে ওকে যখন আমার ক্যারেক্টারটা আমার পাঠায়, আমি পড়ি, তারপর আমি ওকে ফোন করে আমি বলি তাহলে কি আমরা মিলওয়াকির সেই ভেড়ার ডাক আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, ঠিক এইভাবে শুরু হয়েছিল আমাদের কথোপকথন। তো তখন বললো, হয়তো হাসতে শুরু করেও। তখন আমি বললাম যে তাহলে কি সাইলেন্স অফ দ্য ল্যাম্ব? বললো তুমি ওইভাবে দেখো না, ওটা আমার একটা আলাদা ক্রিয়েশন। আমি ছবিটার মধ্যে তো সেভেনেরও খানিকটা প্রভাব পেয়েছি, মানে না জোডিয়াক, আমি ওকে বলেছি, মানে আমাদের দেখা প্রিয় থ্রিলার ছবির অনেকগুলো অনুষঙ্গ আছে, অথচ নেই। মানে ওটা আমি তো ট্রেলারেও বলছি যে ডেভিড ফিঞ্চারের একটা মানে কাইন্ড অফ মানে ফিঙ্গারপ্রিন্ট আছে। হ্যাঁ, কিন্তু সেটাকে আবার সেটার মধ্যে একটা অদ্ভুত বাঙালিয়ানার রসে চোবানো হয়েছে। এই যে বাঙালিয়ানা রসে চুবিয়ে দেওয়া, এবং ওটা তখন আর পিৎজা বা বার্গার থাকছে না, ওটা তখন রসকদম্ব বা ছানার জিলিপি হয়ে উঠছে, মানে যেটা আমাদের দৈনন্দিনতার মধ্যে আছে, আমার প্রাত্যহিকতার মধ্যে আছে। সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই চরিত্র বা চালচিত্র, তার যে কাঠামো, সেইটা আমার সেই কারণে আমার মনে হয়েছে যে যদি এর মধ্যে কোনো মাইন্ড হান্টারও বললো, সাইলেন্স অফ দ্য ল্যাম্ব বা সেভেন ইত্যাদি যদি কোনো প্রভাব থাকেও, সেগুলো অনেকটা হচ্ছে ছোট গল্পের মতো, মানে থাকিয়াও নেই। আরেকটা মানে এখন তুই জিজ্ঞেস করছিস বলে বলছি, মানে হ্যানিবাল লেক্টারের একটা প্রচণ্ড কোল্ড, একটা ক্লিনিক্যাল, একটা বেশি ডার্ক। ভুবন হালদারের মধ্যে সেন্স অফ হিউমারটা ভীষণ স্ট্রং, সেটা কিন্তু ছিল না। তো আমার মনে হয় পুরো আলাদা জিনিস, আমার কখনো লেখার সময় মনে হয়নি। কিন্তু অফকোর্স একটা সাইকো কিলার, তো এটা আর একটা ওই রকম একটা ইম্প্যাক্ট, অবভিয়াসলি একটা অ্যানালজি আসবে। আবার তোমার জন ডো ইন সেভেনের পুরো ভাবটা পুরো আলাদা, সেটা অলমোস্ট একটা প্রিস্ট। হ্যাঁ, তো সব কিলারের একটা নিজের একটা স্টাইল, একটা ফিল আসে। আমার যেটা দারুণ লেগেছে, মানে যখন আমি ছবিটা এখন দেখছি গিয়ে হলের, আমার মনে হচ্ছে ভুবন হালদার ইজ হিজ ওন ক্রিচার, মানে ভুবন হালদার ইজ অন হিজ ওন, সেইটা আমার খুব ভালো লেগেছে। প্রতিদিন আমার একটা মানে তোমাকে জিজ্ঞেস করার আছে, আমি তোমার যে ছবিগুলো দেখেছি, মানে ধরো সাহেব বিবি গোলামের কথা উনি বলছিলেন, ওখানেও একটা হাইপার লিঙ্ক ন্যারেটিভ আছে, 3টে লোকের গল্প, তারপরে একটা জায়গায় কানেক্ট হচ্ছে। আহারে মনেও আছে, তারপরে এখানেও আহারে মনটা আমি দেখিনি, বাট এই ছবিটার মধ্যেও আমি দেখছি কি তুমি 4টে কপ রেখেছো। জেনারেলি বাডি কপের এলিমেন্টটা হয় কি 2টো কপে, তুমি যদি দেখো তাহলে ওদের মধ্যে কেমিস্ট্রিটা বিল্ড করাটা ইজি হয়। এখানে তুমি 4টে কপ, তাদের লাইফ, তাদের প্রত্যেকের পার্সোনাল লাইফ দেখাচ্ছ। তো তোমার মনে হয়নি যে আর, এবং তারপরে এতগুলো ক্যারেক্টার আছে, তো মানে তোমার মনে হয়নি যে টু ক্লাটার্ড হয়ে যাবে? সো হাউ টু, এবং তোমার ছবিটা 2 ঘন্টার, সো এইটাকে ব্যালেন্স করে এডিট লেভেলেও এবং স্ক্রিন প্লে লেভেলেও, যে আমি এতগুলো ক্যারেক্টারকে রাখছি, প্রত্যেকটা ফ্লেশ আউট হবে, বড় হবে না, এই কেমিস্ট্রিটাও বিল্ড করতে হবে, আবার থ্রিলার পোর্শনেও যেতে হবে, হাউ ডিফিকাল্ট ইট ইজ। এবং মানে তুমি যেহেতু হাইপারলিঙ্ক ন্যারেটিভ নিয়ে অনেকবার ডিল করেছো, সেটা মানে চ্যালেঞ্জিং ছিল, তাই জন্য আমি স্ট্রাকচারটা খুব সিম্পল রেখেছিলাম, একদম ক্রোনোলজিক্যালি গল্প এগোচ্ছে, মানে আমি কখনোই ব্যাক অ্যান্ড ফোর্থ এটাই করতে চাইনি, অ্যাপার্ট ফ্রম দ্য ওর যে ফ্ল্যাশব্যাকটা ওটাকে হন্ট করে। তো যেরকম সাহেব বিবি গোলামের স্ট্রাকচার নিয়ে অনেক রকম খেলা ছিল, কেন 3টে ক্যারেক্টার, ইট ওয়াজ ইজিয়ার। এখানে সলিড 9-10টা মেন ক্যারেক্টার, তো সেখানে এটার চ্যালেঞ্জ ছিল যে কাউকে অবহেলা না করা, অ্যাট দ্য সেম টাইম কখনো মনে না হয় যে এই চরিত্রটাকে না দিলেই পারতো। কেন আমার দেখতে ইচ্ছে, আমি যখন টোটার ঘরে ঢুকছি, আমি অনির্বাণের ঘরেও ঢুকতে চাই, আমি ইন্দ্রজিতের ঘরেও ঢুকতে চাই, আমি রিতেশের ঘরেও ঢুকতে চাই। অ্যাজ এ ভিউয়ার আই ওয়ান্ট টু নো যে ওয়্যার ইজ হি গোয়িং ব্যাক টু, এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট ছিল। এই জন্য আমি সেকেন্ড হাফে একটা সিন আছে যেটা ইন্দ্রজিৎ আর প্রিয়ার ফেলে দিলেও হতো, আমি আর আমার এডিটার অনেক ডিসকাস করেছি যে অ্যাকচুয়াল থ্রিলার ইনভেস্টিগেশনের সাথে এই সিনটার কোনো সম্পর্ক নেই, কিন্তু আই ওয়ান্টেড টু নো যে মেয়েটাও কিছুক্ষণ বার করে দিল যে কোন ঘরে অন্য লোক আছে, বেরিয়ে যাও। হ্যাঁ, তারপরে ইফ হি হ্যাজ টু কাম ব্যাক টু দিস ওম্যান, সে কীভাবে আসবে, বন্ধু সেজে আসবে, প্রেমিক সেজে আসবে, ওইটা আমার কাছে, আই ওয়াজ কিউরিয়াস অ্যাজ অ্যান অডিয়েন্স। যে ব্রাত্য যেটা বললো, অডিয়েন্স আমি ফার্স্ট, আই এম দ্য ফার্স্ট অডিয়েন্স, আমাকে জানতে হবে আমি কি দেখতে চাই, এবং সেটাই লেখার চেষ্টা করি।
আমি আপনার হুব্বা ছবিটা এলো, আমার রাস্তায় বেশি পছন্দের, ঠিক আছে, মানে রাস্তার মধ্যে যে একটা এনার্জি ছিল ওটা আমার মনে হচ্ছে, তুমি তো বলেছো বারবার। তো বাট আমার এটাই যে এই জনরাটা এই যে ইনভেস্টিগেটিভ ড্রামা বা একটা গ্যাংস্টার ফিল্ম, বাংলা সিনেমার কারেন্ট স্টেটটা মানে খুব কনফিউজিং একটা দিকে চলে আছে, মানে খালি দুটো ফেস্টিভ্যাল দুর্গাপুজো আর ক্রিসমাসেই ওয়ার্ক করছে, তো তাহলে এই বিভিন্ন রকমের কন্টেন্ট, সব রকমের কন্টেন্ট অ্যাকসেপ্টেড হচ্ছে না দর্শকের দ্বারা, পুরো জিনিসটা যে ঘেটে আছে এই সিনারিওটাতে আপনারা মানে পরিচালক হিসাবে, অভিনেতা হিসাবে, তুমি পরিচালক প্রডিউসার হিসাবে মানে কীরকমভাবে দেখছেন জিনিসটাকে, মানে কোন দিকে যাচ্ছে, মানে অ্যাকচুয়ালি কি মানে প্রোগ্রেস হচ্ছে নাকি নাম্বার অফ প্রোডাকশনও কমে যাচ্ছে? এটা নিয়ে আমাদের একটা রাউন্ড টেবিলও আমি করেছিলাম কন্ডাক্ট, যেখানে বিভিন্ন আমি এটা নিয়ে খুব, আচ্ছা প্রথম বলি, তুই বল না। আমি এটা নিয়ে খুব ভাবিত নই, এই কারণে আমি ভাবিত নই যে সেটা হচ্ছে যে ওই যে আমি যেটা বললাম যে আসলে আমাদের এখানে হয়তো কাইন্ড অফ লোকে চায় যে হিরোর মৃত্যু হোক, মানে কনসেপ্টটাই থাকবে না, মানে এক ধরনের ক্যাওস খালি বেঁচে থাকবে, এক ধরনের ক্যাকোফনি থাকবে, যেখানে ছবি নিয়ে আলোচনা থাকবে না, ছবি কেন্দ্রিক উত্তেজনা, বাই প্রোডাক্ট, প্রতিমের সঙ্গে যদি অন্য কোনো পরিচালকের একটু লাগিয়ে দেওয়া যায়, অ্যাক্টরদের মধ্যেকার সম্পর্ক, আসলে এটা এক ধরনের সিরিয়াল কিলিংই, একটা টানা, এটা একটা সিরিয়াল কিলিংই চালানো হচ্ছে। তার নাম কখনো চালচিত্র, যেটা তুমি বলছিলে আমার মনে পড়ছিল, খুব সম্প্রতি আমার অসম্ভব ভালো লেগেছে, সেটা একটা সিরিয়াল কিলারকে নিয়েই গল্প, সেটা হচ্ছে রিমা কাকাতিয়া, জোয়া আক্তারের বানানো দাহাড়, গর্জন। সেখানে ওই রকম কিন্তু যেভাবে খুব বুদ্ধিমত্তার সঙ্গে 2 ঘন্টার চালচিত্রে ওই অতগুলো মানুষের ব্যক্তিগত জীবনের কথা বলে দিতে পারছে, ওই মুসলিম অফিসারের মেয়েটির কথা, প্রতিবন্ধী মেয়েটির কথা, ওই ইন্দ্রজিৎ বলে যে পুলিশটি বারবার একটা খ্যাপা তাড়নার মতো, সে কেন যায় রেড লাইট এরিয়ায়, কাম থেকে যায় না প্রেম থেকে যায়, তা নিয়ে তার নিজের মধ্যে একটা দ্বন্দ্ব আছে, বা এমনকি গোটা ছবিটার মধ্যে, চালচিত্র ছবিটার মধ্যে দিয়ে গোটায় একটা মিসোজিনি কিন্তু ছড়াতে যায়, যে রাইমা এবং টোটার সম্পর্ক থেকে সেই মিসোজিনির জন্ম নিচ্ছে, সেটাকেই আবার ডিরেক্টর গিয়ে সাবভার্ট করছেন যখন ওদের কন্যা সন্তান জন্মাচ্ছে। তার মানে ওটা একটা ফেজ, একটা অন্য কোনো দিন আসছে, এটা খানিকটা নিয়তিবাদী ফেটালিস্ট কথাবার্তা। কিন্তু আমি যদি ওই ক্যাওসের মধ্যে ঢুকে পড়ি, ওই ক্যাকোফনির মধ্যে ঢুকে পড়ি, তাহলে আমি আর কালকে স্ক্রিপ্ট আমি লিখতে পারবো না, আমি ফলে ওটা নিয়ে ভাবতে চাই না। ওই ক্যাকোফনি, ওই লাগিয়ে দেওয়া, ওই বাঁধিয়ে দেওয়া, এর সঙ্গে ঝগড়া, তার সঙ্গে তার 2টো বাইট, 3টেও কথা বলা, এগুলো আমি একজন রাজনৈতিক লোক হিসেবে বলতেই পারি বা তার মধ্যে অংশগ্রহণ করতে পারি, কিন্তু সেটাও খুব কাম্য নয় এই কারণে যে সেটা আমি যদি আর্টের লোক হই তাহলে আমি জানবো এর সুদূর প্রসারী অভিঘাত হচ্ছে, সেটাকে আমার আর্টকে ধ্বংস করবে। রাজনৈতিকভাবে হয়তো আমার এই মুহূর্তে ফায়দা হচ্ছে, কিন্তু আমি যেহেতু শুধু রাজনীতির লোক নই, আমি একই সঙ্গে আর্টের কাজ কম বেশি করে থাকি, এটা সুদূর প্রসারী অর্থে, অনেক বড় অর্থে গিয়ে আমার আর্টকে আঘাত করবে, এবং ঠিক সেটাই হয়েছে। হ্যাঁ, ওই যে আন্ডারকারেন্ট, বিশ্বায়নের পর যে আন্ডারকারেন্টগুলো ঢুকলো আমাদের মধ্যে, আমরা যে ফেসবুককে একটা ক্রমশ একটা পাবলিক ইউরিনাল বানালাম, ইউটিউবকে আমরা মনে করলাম যে এটা একটা মানে এটা একটা রিং, বক্সিং রিং, এর এরিনায় যে জায়গায় কিছু ঘুষি মারতে পারে, এইগুলো ফাইনালি পরস্পরের মধ্যে সীমাবদ্ধ থাকে না, তখন তা আস্তে আস্তে আর্টকে আঘাত করে। ফলে আর্ট নিয়ে যখন আমরা কোনো কথা বলবো, সেখানে আমাদের অনেক দায়িত্ব নিয়ে কথা বলতে হবে। অতটা দায়িত্ব যদি আমাদের ব্যক্তিগত স্তরে নাও থাকে, আমাকে অন্তত সেটা অ্যাডপ্ট করতে হবে, তা না হলে মুশকিল হয়ে যাবে। এইটা আমার ওভারঅল মত। ফলে ওদের টোটা এবং রাইমার চরিত্র দুটো, আমি নাম দুটো ভুলে গেছি, ওদের চরিত্র দুটি মেয়ে আসার মতোই, পৃথিবীতে নতুন প্রাণে জন্ম নেওয়ার মতোই, একজন নতুন দেবী বা দয়িতা নয়, একজন নতুন কন্যা আসার মতোই নতুন দিনের দিকে আমাদের তাকাতে হবে। আমি মানে চমৎকার, মানে এতটা মন দিয়ে শুনছিলাম, মানে আমি একদমই একমত। কেননা তুমি যদি একবার মেকিংয়ের সময় ভাবতে শুরু করো এই ছবিটার কি ভবিষ্যৎ, কে দেখবে, সিনেমা তো আজকাল কেউ যায় না, আর আমি যদি মানে বানাইও অন্য সিনেমা একসাথে এসে নিজেরাই টিকিট কেটে ফেলছে, হ্যাঁ মানে
অনেক কিছু তো স্ক্যামের কথা শোনা যায়। একবার তুমি যদি এটা ইন্ডালজ করতে শুরু করো, তোমার মেকিংটা কিন্তু একদম ইট উইল সাফার। তো ইউ হ্যাভ টু শাট ইউর সেলফ অফ, মানে একদম সেই ঘোড়ার লাগানো ব্লাইন্ডার লাগিয়ে দৌড়ে যাওয়া। এবং সত্যি তো একটু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি একটা ফেজ দিয়ে যাচ্ছে, মানে আমরা যখন কোভিড হয়েছিল আমাদের মনে হয়েছিল শেষ হয়ে গেল সব, আর কেউ বাঁচবো না। আমরা বাংলা সিনেমারও এখন সেই ফেজ, বাট যেটা কথা আছে না, ডার্কেস্ট বিফোর দ্য ডন। তো আশা করছি থিংস উইল গেট বেটার। সেটা বড় মেন স্ট্রিম ছবি দিয়ে হোক, মিডল অফ দ্য রোড ছবি দিয়ে হোক, আর্ট ফিল্মের ফেস্টিভ্যাল জয় দিয়ে হোক, দর্শকের বাংলা ছবির প্রতি ইন্টারেস্টটাকে কোনোভাবে ফেরত আনতে হবে। এবং সেটা তখনই সম্ভব যখন তাদের আমরা প্লেজেন্টলি সারপ্রাইজ করতে পারবো। কেন তার উল্টোটা আমরা করেছি, বারবার ডিসঅ্যাপয়েন্ট করেছি। হ্যাঁ, খুব চালাকি করা ট্রেলার কেটে তাদের টেনে এনেছি, তারপরে ছবিগুলো বসে দেখা যায় না। তো এখন তার উল্টোটা করতে হবে, এই জানিস ওই ছবিটা খুব ভালো। এই জিনিসটা যত স্প্রেড হবে, যত একটা প্রচণ্ড পজিটিভ ম্যানিফেস্টেশন হবে বাংলা ছবি নিয়ে, আমাদের একটা কামব্যাকের একটা চান্স আছে। প্রতিমদা, দুটো কোয়েশ্চেন আছে অ্যাকচুয়ালি, না আগে প্রথমটা করে নিই। সেটা হচ্ছে এই যে একটা ট্রানজিশন, মানে ফিল্ম ক্রিটিক থেকে এতে ট্রানজিশন, তো এই যে ফিল্ম মেকারের ট্রানজিশন, এই যে একটা দুটো আইডেন্টিটি এক্সিস্ট করা, কো এক্সিস্ট করা কতটা ডিফিকাল্ট আছে আপনার ক্ষেত্রেও? কারণ আপনারও অনেকগুলো আইডেন্টিটি আছে এবং সেটাগুলো কো এক্সিস্ট করছে, তো সেটা কতটা ডিফিকাল্ট হয়ে যায়? কারণ আমি রিসেন্টলি একটু কাজ করা শুরু করেছি, আমি প্রচুর আর কি মানে শুনি আর কি, এবং অডিয়েন্সের থেকেও একটা ব্যাকল্যাশ কাইন্ড অফ, যে তুমি ফিল্ম ক্রিটিসিজম করতে এখন তুমি কীভাবে লিখছো। তো বাট আমি দেখেছি বম্বেতে মানে সুপান বর্মা, যে সির্ফ এক বান্দা কাফি বানিয়েছে, আগেও ফ্যামিলি ম্যানও ডিরেক্ট করেছে, হি ওয়াজ এ ক্রিটিক। সো মানে দেখো, এটা ওর ক্ষেত্রে বলতে পারি, মানে কাইয়ুদি সিনেমার সম্পাদক আন্দ্রে বাজাকে এই আমাদের ত্রুফো বলেছিল, তুমি নিজেরা ছবি বানাতে পারবে? হ্যাঁ, তুমি আমাদের এইভাবে আমাদের ধুইয়ে দাও। হ্যাঁ, মানে অনেকটা জীবনানন্দের কবিতার মতো, বরং তুমি নিজেই লেখো না কয়েকটি কবিতা, সমারুঢ় কবিতা। তো প্রতিম সেটা প্রমাণ করে দিয়েছে যে আমি তোমাকে তোমার সর্বব্যবচ্ছেদ করতেও পারি, আবার তোমাকে প্রাণও দিতে পারি, সেটা প্রতিম প্রমাণ করেছে। ফলে এক একজন, আর আমার ক্ষেত্রে তুমি বলছো, আমার দেখো আমি তো শুধু ছবি বানাই না, আমি থিয়েটারও করি, আমি লিখিও, আমি অভিনয়ও করি। তো সেগুলো কোনটা যে সবাই সব যে ভালো হয় তা না, কিন্তু আমি চেষ্টা করি। তো সেই সঙ্গে সিনেমাও বানাই। ফলে আমার মাল্টিপল আইডেন্টিটির থেকেও বড় কথা হচ্ছে যে আমি এই মুহূর্তে যে কাজটা করছি সেই কাজটা সম্পূর্ণ নিষ্ঠাভরে করতে পারছি কিনা, আর অন্য যে কাজগুলো ঘুলঘুলি, তার ইশারা সে নানাভাবে সিডিউস করছে আমাকে, নানান খিড়কি দিয়ে, ঘুলঘুলি দিয়ে, খড়খড়ি দিয়ে, এই যে তারা যে বিভিন্নভাবে নাচছে আমার চারপাশে, সেই শাটারগুলো আমি নামিয়ে দিতে পারছি কিনা তখন। সেই মুহূর্তে ওইটাই আমার কাছে বড় চ্যালেঞ্জ থাকে, সুইচ অন আর সুইচ অফ। হ্যাঁ, আমার মনে হয় তোকে এটা অনেক বেশি ফেস করতে হচ্ছে, কেন তুই ইউটিউবে তো এটা ডিরেক্ট অডিয়েন্সের সাথে। আমি যখন ক্রিটিসিজম করতাম তখন ইউটিউব এরকম ফনা তুলে ওঠেনি। তবে একটা ডিসিশন, আমি জানি না হোয়াট আর ইউর প্ল্যানস ইন লাইফ, বাট ইফ ইউ প্ল্যান টু টেক দিস আপ অ্যাজ সামথিং সিরিয়াস, যে শুধু স্ক্রিপ্ট লিখবি না, একসময় ডিরেক্টও করবি, একটা পয়েন্টে তোকে একটা চুজ করতে হবে, নৌকো। আমার একটা সুজয়দা বলেছিল যে দু নৌকোয় পা রেখে চলবি না, তোর যেটা আইডেন্টিটি তুই চাস সেটাই কর। তো আমি তখন সাহেব গোলামটা যখন সাকসেসফুল হলাম, তারপর থেকে আর কিন্তু রিভিউ করিনি। একটা আমিরের ইন্টারভিউ করলাম, একটা শাহরুখের ইন্টারভিউ করলাম টেলিগ্রাফের জন্য, সেটা অন্য জিনিস, কিন্তু আমি রিভিউ আর করিনি, কারণ এটা ডিরেক্ট একটা ক্ল্যাশ। হ্যাঁ, তো এটা একটা খুব খুব সূক্ষ্ম জায়গা, আর পাবলিক সেটা বুঝবে না, পাবলিক আঙুল তোলার জন্য বসে আছে। তো এটা ইউ হ্যাভ টু ডিসাইড হোয়াট ইউ ওয়ান্ট আর কি। যেটা আরেকটা কোয়েশ্চেন আমার করা ছিল, এটা আমি অঞ্জনদার একটা ইন্টারভিউ করছিলাম, তো অঞ্জনদাকে বলছিলাম যে অঞ্জনদা, আপনার যারা অ্যাসিস্ট্যান্ট ছিল, যারা পরবর্তীতে ফিল্ম মেকার হয়েছে, তো তাদের মধ্যে আপনি র্যাঙ্কিং করুন আর কি, কে আপনার সবচেয়ে পছন্দের। তো সৃজিতদা, তোমার আর মৈনাকদার নাম এসেছিল, তো সেখানে আর কি ওটা নিয়ে উনি বলেছেন যে প্রতিমদা খুব সিরিয়াস, প্রতিম এখন খুব সিরিয়াস হয়ে গেছে। বাট আমি জানতে চাই যে তোমার যে প্রথম স্ক্রিপ্ট ছিল, যেটা নিয়ে আর কি তুমি তো এই ধরনের ছবি অনেক আগে বানাতে চেয়েছিলে, ভ্যানিশ বলে নাম ছিল, সো সেইটার যে একটা কন্ট্রোভার্সি হয়েছিল তখন, তো ফাইনালি কি ওই ফ্লেভারটাই এই চালচিত্রতে আমরা দেখতে পেলাম, যে ওটাও কি তুমি ডেভিড ফিঞ্চারের স্টাইলেরই কাইন্ড অফ, মানে আমি মানে ইন্সপায়ার্ড বলছি না, মানে কিরম বানাতে চেয়েছিল ওটা? মানে না, ওটা তো একটা অন্য, মানে মোডাস অপারেন্ডিটা খুব ইম্পর্ট্যান্ট ছিল, কেন খুনগুলো হচ্ছে। তার মধ্যে একটা খুন ছিল যে একটা ডিটেকটিভ একটা গ্যারেজে ঢোকে এবং একটা টর্চ দিয়ে অন্ধকার গ্যারেজে এরম খুঁজতে খুঁজতে হট করে টর্চটা খারাপ হয়ে যায়। তারপর এরম করে টর্চটা আঙুলে মারতে মারতে মারতে, হাতে এরম করে মারতে মারতে, সেই পুরোনো স্টিলের টর্চ, হট করে লাইটটা আসে একটা ওই ডেড বডি দেবীর মতো
চালচিত্রে লাগানো আছে, এইটা ছিল ওই স্ক্রিপ্ট। কিন্তু অন্য খুনগুলো আবার অন্যভাবে ছিল, অন্য গল্পটা অন্য ছিল। তো আমি ওই দেবীর খুনটা আমার ভীষণ সবসময় আমাকে ওটা ওই ইমেজটা ভীষণ আমাকে হন্ট করতো। এবং টুথপাড়িতেও তুই দেখবি, তুই টুথপাড়ি রিভিউ করেছিলি, টুথপাড়িতেও তুই দেখবি ওই মানে রুমি তানিয়ার ক্যারেক্টারটা একটা সময় মা কালী সেজে মানে একজনকে আবির্ভূত হয়, যেটা বরুণ চন্দ্রকে যখন মারছে। তো এটা জানি না, আমার একটা এই ইমেজটা মা কালীর সাথে একটা গডেস আর এই একটা ভিকটিম, একটা কোথাও এটা আমাকে হয়তো এটা আমাকে ভীষণ হন্ট করে। তো সেই বলি কারেক্ট। তো সেইটা আমার এই ছবিতে, আমি তাই জন্য পুরো একটা অন্য স্ক্রিপ্ট। তো ভ্যানিশটা একদিন করার ইচ্ছে আছে। আমার শুধু ভয় করে যে পুরোনো স্ক্রিপ্ট তো আপডেট করলে আর অরিজিনাল ফ্লেভারটা চলে যাবে, আর আপডেট না করলে ভীষণ ডেটেড লাগবে, তাই জন্য আমি ওটাকে রেখে দিয়েছি সাইডে। আর এখনো তোমার মৈনাকদা অঞ্জনদার সাথে আড্ডা হয়? মানে এইবারে হয়েছে? সব সময় অঞ্জনদা ওয়াজ দ্য অনলি পার্সন হু কল্ড মি অন রিলিজ ডেট, শো টো পেয়েছো, হ্যাঁ দেখো চারটে লোক খুব ভালো বলবে, হ্যাঁ তুমি ভেবো না, তুমি ভেঙে পড়ো না। হ্যাঁ, এটা অঞ্জনদা একটা এরকম খুব একটা না, অঞ্জনদা ইজ লাইক আ মেন্টর, সবসময় আছে। আর মৈনাকের সাথে তো মানে রোজ রাত্রিরে আড্ডা হয়, ও তো নিশাচর, রাত্রিরে মৈনাকের সাথে আড্ডা হয়। মৈনাক পরপর ছবি করছে অনেকদিন পর, তো এক্সাইটেড। আর প্রতিদিন তুমি একটা ইন্টারভিউতে আমি দেখছিলাম, বলছিলে যে একটা টাইম ছিল যে মানে আমি যে ছবি মানে আমার প্রথম স্ক্রিপ্টের জন্য মৈনাক বলে দিচ্ছে, মানে প্রডিউসারকে বলছে। তো ওই যে একটা ফ্লেভার ছিল, এবং সেই সময় অঞ্জনদা উঠছে, এই যে এতগুলো ফিল্ম মেকার, অঞ্জনদার অ্যাসিস্ট্যান্ট, তো এই যে ব্যাপারটা ছিল সেটা এখন তো কোথাও গিয়ে মানে ওই ভাইবটা, ওই যে মোমেন্টটা যেটা ছিল বাংলা ইন্ডাস্ট্রি, যেটাকে আমরা তারপরে নিউ এজ, শহীদ মুখার্জি অটোগ্রাফ করলেন, তোমরা করতে শুরু করলে পর্ব, মৈনাক দা বেডরুম ইত্যাদি, সেটা কোথাও কি এখন কি মানে ইয়াং ভয়েসেস, নতুন ভয়েসেস আসা কমে গেছে? তোমার কি মনে হয়? না, এটা দুটো জিনিস বললি। একটা হচ্ছে একটা ডিরেক্টরকে সাপোর্ট করে কিনা। এটা সবচেয়ে বড় এক্সাম্পল ব্রাত্যদাকে আমাদের প্রডিউসার জিজ্ঞেস করেছিল যে তুমি এই বছর নতুন কোনো ছবি ভাবছো? ব্রাত্যদা বলেছে ছবি টবি পরে আগে আমি প্রতিমের সিকুয়েলটায় অভিনয় করতে চাই। এর থেকে বড় না, সিকুয়েলটা একটা হিউজ পার্ট। সিকুয়েলটা আসলে অ্যাকচুয়ালি আমি ভাবছি গডফাদার 2 এর মতো, যেখানে একটা ভিটো কর্লিওনের ব্যাক স্টোরি ছিল, যেখানে এখানে আমাদের ভুবন হালদারের ব্যাক স্টোরি, আর একটা পোর্শন হবে অ্যাল পাচিনো কীভাবে এম্পায়ারটাকে বাড়ালো, সেখানে আমাদের অপূর্ব কিভাবে নতুন ক্রাইম। এইটা আমি ভাবছি দুটো একসাথে, হ্যাঁ আই থিঙ্ক জমাটি হবে। এবং এই আমাদের 3টে পুলিশ, এখন তো আগে অনেক স্পয়লার বেরিয়ে যাচ্ছে। তো হ্যাঁ মানে কি জিজ্ঞেস করলি বল? ওই নতুন ভয়েসেস উঠে আসা, হ্যাঁ নতুন ভয়েসেস উঠে আসা, ওই হ্যাঁ এটা তো খুব এখন নেই, ইউনিটিটা খুবই কম। তবুও আমি অভিরূপ, অর্জুন, সপ্তস্য এদের সাথে আমার রেগুলার টেক্সটে কথা, ওরা ছবি দেখে আমাকে মেসেজ করে, ওরা নতুন ছবি করলে ট্রেলার দেখে আমি যতটা সম্ভব, আমি তো পুরোপুরি কলকাতায় সবসময় লাস্ট ইয়ারে অ্যাটলিস্ট ছিলাম না, তাই জন্য সবসময় এদের সাথে অত বন্ধুত্বটা বজায় রাখা ডিফিকাল্ট। বাট যেখান থেকে ছেড়ে যাওয়া সেখান থেকে ধরে নেওয়াটাই হচ্ছে আসল। আপনারই মানে এত কাল্ট থিয়েটার টুইঙ্কেল টুইঙ্কেল সিনেমা হচ্ছে, হাসান দাই প্রডিউস করছে, মানে যে ফ্রেন্ডস কমিউনিকেশন। না, হাসান করছে না, এক্সিকিউটিভ প্রডিউসার। ওর সম্ভবত প্রডিউসারের অন্য নাম দেখলাম আমি। আচ্ছা, আমি চিনি না। আপনি বানালেন না কেন কাল্ট নাটক? এটা নিয়ে আমি বলেছি যে একটা আমার কাজ যদি করে ফেলি আমি সেটা আর উৎসাহ পাই না। মানে আমি ওখান থেকে বেরিয়ে এসেছি, তো আমি আর নতুনভাবে নিজেকে আর ওটা মোটিভেট করতে পারবো না। আমি আমার সেকেন্ড ছবি তিস্তা, সেটা আমি আমার ঠিকই আমার লেখা একটা নাটক মুখোমুখি বসিবার সেখান থেকে করেছিলাম। দেবশ্রী রায়, তারপর এই আমাদের চান্দ্রেই, পীযূষ, বাদশা এরা অভিনয় করেছিল এই ছবিতে। কিন্তু ওটা করতে গিয়ে আমি দেখেছি যে আমার মনে পরে মানে আমার তিস্তা করে খুবই ভালো লেগেছিল। তিস্তা অনেক লোক দেখেও ছিলেন, কিন্তু তিস্তার ক্ষেত্রে আমার পরে মনে হয়েছে যে আমি আমার একটা লেখা নাটক বা থিয়েটার সেটাকে করার থেকে একটা নতুন কিছু করলে, মানে ফাইনালি তো আমার দেখো শুরু হচ্ছে কীভাবে, আমি লিখতে বসবো। তো উইঙ্কেল টুইঙ্কেল আমি যদি আবার লিখতে বসি স্ক্রিপ্টে, আমি তো সেখানে আর মানে আমার ওই 30-31 বছরের মনটাই আর খুঁজে পাবো না। হ্যাঁ, সেই মনটা আমাকে বারবার আমার ভেতরে ওই ওর চালচিত্রের মতো আমার ভেতরে একটা মানে প্রেতাত্মার মতো করে অট্টহাসি আসবে যে কী হচ্ছে এটা। হ্যাঁ, তা ওটা তো ওইখানে কি চাইলেই তো আর স্মৃতির স্মরণীতে ফিরে যাওয়া যায় না। আমি সেটা উপভোগ করতে পারি। আমি শ্রীজিৎ ছবিটা করছে, এতে আমি খুব খুশি।
আপনি কি স্ক্রিপ্টটা শুনেছেন? না, আমি শুনিনি। আচ্ছা, সৃজিত বলেছিল, আমি না তুমি তোমার মতো করো, কেননা আমার মনে হয় যে আমার শুনলে আবার যদি কিছু মনে হয় সেটা আমি চাই না, মানে সেটা আমার মনে হলে ভুলই মনে হবে। সৃজিতের মনে হওয়াটাই ঠিক, কেননা ও যেটা মনে করে করছে, ওখানে নাটকটা একটা মানে গৌণ উপাদান মাত্র। মানে শেখব যখন স্তানিস্লাভস্কির মতো বিখ্যাত ডিরেক্টরের আমাদের আঙ্কেল ভানিয়া দেখেন, উনি রাতারাতি ওই শহর ছেড়ে পিটার্সবার্গ ছেড়ে চলে গিয়েছিলেন, যে বলেছি এত খারাপ বানিয়েছে যে আমার পছন্দসই নয়। কিন্তু পরবর্তী ক্ষেত্রে প্রমাণিত হয়েছে শেখব নয়, স্তানিস্লাভস্কির যে দর্শনটা বা ভাষ্যটা সেটাই গ্রাহ্য হয়েছে শিল্প সমাজে। চেখবের ওটা নিজের মনে হয় যে আমার ডিরেক্টর কি বানাচ্ছে, কিন্তু ডিরেক্টর এটা আমাদের ওই স্বাধীনতাটা দিতে হবে যে ডিরেক্টর যখন বানাচ্ছেন, আমি যখন তাকে দিচ্ছি, বিশেষত তিনি যেটা বানাচ্ছেন তার ভাষ্যটাকেই আমাকে গ্রাহ্য হিসেবে নিতে হবে। আচ্ছা, আপনার তো মানে ইন্সপিরেশন তো শর্ট স্টোরিটা ছিল রিপ ভ্যান উইঙ্কেল। এটা উইঙ্কেল টুইঙ্কেলের? হ্যাঁ, শর্ট স্টোরি মানে ওই মানে ঠিক শর্ট স্টোরিটা না, মানে ওই মিথটা আমার ইন্সপিরেশন। ঘুমিয়ে পড়েছিল ওইটা। তো একটা ফিল্ম এসেছিল 2003-এ, গুড বাই লেলিন বলে, কাইন্ড অফ সিমিলার কনসেপ্ট। আপনি ওই ছবিটা দেখেছেন? উইঙ্কেল টুইঙ্কেল তো আগে হয়েছে। হ্যাঁ, উইঙ্কেল টুইঙ্কেল আগে হয়েছে, আমি সেটা বলছি। মানে আপনার দেখে মনে হচ্ছে যারা আপনি জিজ্ঞেস করা উচিত ওই ডিরেক্টর উইঙ্কেল টুইঙ্কেল দেখেছে। বার্লিন ওয়াল উঠে গেছে এবং রাত্রে ওই দিনের বেলা বার্লিন শহরের উপর দিয়ে স্ট্যাচুটা উঠতেই যাচ্ছে। ওটা অনেকটা আখতারুজ্জামান ইলিয়াসের চিলেকোঠা সেপাই উপন্যাসের মতো। শেষে যেমন ওসমান আকাশে উঠতে শুরু করে, সেই রকম অনেকটা ম্যাজিক রিয়েলিজম, মার্কেজের একটা প্রভাব আছে। তো একটা সময় সিনেমায় তো সত্যি কাব্য, সাহিত্য, উপন্যাস সব মিলেমিশে যায়, পেইন্টিং, থিয়েটার। না, আমি গুড বাই লেনিন দেখেছি, পরে দেখেছি। না, আপনার মনে হয় আমি এটা করলাম, ওখানে ওটা হয়ে গেল একদম পুরো পৃথিবীর একটা অন্য কোণে? তো আমার তো মনে হয় যে আমাদের এরকম কাজ হয়, যা পরবর্তী ক্ষেত্রে এটা হয়তো অনেক অবহেলিত থেকে যায়। কারণ আমরা মনে করি সভ্য সমাজ যতক্ষণ না, মানে ইউরোপীয় শ্বেতাঙ্গ সমাজ যতক্ষণ না আমাকে অ্যাকনলেজ করছে, রবীন্দ্রনাথ মানে নোবেল যদি না পেতেন, রবীন্দ্রনাথকে শুধু বাঙালি সম্প্রদায়ের এক অংশ যা বলেছেন তার যদি লিস্ট এদিক থেকে করা যায়, কোনো কবি নয়, ছন্দ জানে না, কাব্যে যৌনতায় ভরপুর, অশ্লীল, এবং এটা যদি পুরো একটা তালিকা করা যায়, তাহলে আমরা দেখব যে বঙ্গ সমাজের একাংশ রবীন্দ্রনাথ সম্পর্কে যা বলেছে তা যদি নোবেল যদি না পেত, কোন মতামতটা রবীন্দ্রনাথের ক্ষেত্রে সেসব দিয়ে চ্যাম্পিয়ন হতো আমরা বলতে পারি না, মানে ভালো না মন্দ। তাহলে শ্বেতাঙ্গ সমাজ আমাকে ভালো বলছে কি বলছে না তার উপর নির্ভর করে তো আর আর্ট হয় না। আমাদের একাংশ যদিও তাই করেন, বিশেষত সত্যজিৎ রায় তার প্রথম ছবিতে যেহেতু গানে ওই জুরি অ্যাওয়ার্ডটা পেয়ে গেলেন, কিন্তু তখনও যেহেতু তখনও কোল্ড ওয়ার আছে, মস্কো যথেষ্ট শক্তিশালী, সেকেন্ড ওয়ার্ল্ড খুবই মানে বিদ্যমান, সিনেমার একটা অন্য ভাষা আছে, ফেস্টিভ্যালকে কেন্দ্র করে নানা জায়গা থেকে, তৃতীয় বিশ্ব থেকে এদিকে কুরোসাওয়া, ওদিকে সত্যজিৎ রায়, ওদিকে ইলমাস গুনে, এদের তুলে আনা হচ্ছে। সেই ফেস্টিভ্যালের সেই ইম্প্যাক্ট কি আদৌ এখন পৃথিবীতে আছে? এই যে ওরই মতো আমার এক ছোট ভাই, আমি তাতে অভিনয় করেছি, আদিত্য বিক্রম সেনগুপ্ত, তার ছবি কানে দেখানো হয়েছে ওয়ান্স আপন আ টাইম ইন কলকাতা। তো সেটা তো আমি শুনেছি কেন প্রডিউসার কিনে রেখে দিয়েছেন এবং কবে তিনি দেখাবেন সেটা তিনি জানেন না ভালো করে। হ্যাঁ, তো কেননা এটা হয়তো তার লাগদায় পোষাবে না, লাগদায় যায় পোষাবে না, তা কি করে দেখাই এখানে, এই যে তা যে কি করে দেখাই, এই মতামতটাই তো এখানে ক্রমশ চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে। ফলে না, মানে সভ্য সমাজ ওখানে কি করছে, আমার উইঙ্কেল টুইঙ্কেল দেখলো কিনা, আমার বোমা নিয়ে ভাবলো কিনা, আমার কি যায় আসে? আমার কাজটা আমি এই মুহূর্তে চালচিত্রে ভুবন হালদার করে আমি অত্যন্ত খুশি হয়েছি, এবং ভুবন নিয়ে আমার ভেবে লাভ নেই, আমি ভুবন নিয়ে ভাবতে চাই না। আমি বলবো আমার পরে নাই ভুবনের ভার, কিন্তু প্রতিমকে বলবো তোমার পরে আছে ভুবনের ভার, মানে ভুবন হালদারের ভার। প্রতিম আমার অপূর্ব মানে জেনারেলি রোম্যান্টিক রোলস করে থাকে বাংলাদেশে, তুমি যদি দেখো, বুকের মধ্যে আগুন ওয়াজ এক্সেপশন, বাট মোস্টলি হি ইজ নোন ফর রোম্যান্টিক রোলস। তো এই যে অ্যান্টি কাস্টিং করা, এটা একটা। আর সেকেন্ড হচ্ছে যে আমি দেখলাম যে তোমার ফিল্মের মধ্যে তুমি শান্তনু মহেশ্বরীকে নিয়েছো, তারপরে বাংলাদেশ থেকে অ্যাক্টর নিয়েছো, তো এটা কি আরও বেশি প্যালেটেবল, মানে আরও যাতে রিচেবল করা যেতে পারে, যে বাংলাদেশেও রিলিজ করলাম বা ধরো দিল্লি, হায়দ্রাবাদ, ওই জায়গাগুলোতেও রিলিজ করার প্ল্যান, মানে এটা কি এর থেকে মানে এই ডিসিশনগুলো নেওয়া? কারণ আগে আমরা জানি যে ওই যে বিলো দ্য লাইন কস্টটা বেড়ে যাচ্ছে যদি কাস্টিং এরকম হয়,
এবং আমি এটা কেন জিজ্ঞেস করলাম, দেখো তুমি তো যাকে খুশি কাজ করতেই পারো। আমি তোমারই একটা ইন্টারভিউ দেখছিলাম যেখানে তুমি বলছিলে অনেক সময় তুমি বাজেট আগে ফিক্স করে তারপরে রিভার্সে ছবিটা বানিয়েছো, মাছের ঝোল। তো আমি সেখানেই বলছি আর কি, যেহেতু কস্টিংটা মাথায় রাখছো তাই জন্য আর কি আমি এই কোয়েশ্চেনটা করলাম যে ওই ক্যারেক্টারটা কিন্তু যে বাংলাদেশের কাউকে কিনতে হবে এটা কখনোই ছিল না, কিন্তু ওই ক্যারেক্টারটা কাস্টিংও হয়নি। তো ওই ক্যারেক্টারটা আমরা খুঁজছিলাম, কলকাতাতেও খুঁজছিলাম, একটা দুটো আর্টিস্টের সাথে কথাও বলেছিলাম, একটা বড় স্টারকে অ্যাপ্রোচও করেছিলাম। কিন্তু যেটা হয় আর কি, মানে অত লোক দেখে একটা অনসাম্বল পিসের হয়তো অনেকে হতে চায় না। মানে আমি এখনো অবধি রোজ এটা বলি, আমার বাড়িতেও বলছিলাম যে ব্রাত্যদা কী করে যে রাজি হয়েছিল একটা সিনে। মানে এটা সবাই অ্যাক্টাররা বুঝতে পারে না যে তার কতটা সে ইম্প্যাক্ট করবে। ইভেন তানিকার রোলটা একটা খুব নামকরা অভিনেত্রীকে আমি প্রথমে বলেছিলাম, সে যখন শুনলো দুদিনের রোল, প্রতিবন্ধী মেয়েটি দারুণ করেছে। এবার তাকে একজন নোন অ্যাক্টরকে আমি প্রথমে বলেছিলাম, কেন ওই এজ গ্রুপের সাথে যায়। সে প্রথমেই শুনে বলেছিল দুদিনের রোল না প্রতিমদা, হ্যাঁ দুদিনের রোল করবো না, মানে স্ক্রিপ্টটাও পড়েনি। এইটা ভুল অ্যাপ্রোচ, এটা ভীষণ ভুল অ্যাপ্রোচ। তুমি আগে পড়ো, তারপরে তুমি ডিসিশন নাও যে কতটা ইম্প্যাক্ট হচ্ছে। যেটা আমি আগের দিন আর্ট ইন্টারভিউতেও বললাম, জুডি ডেঞ্চ 8 মিনিট, অ্যান্থনি হপকিন্স 12 মিনিট, ছোট ছোট স্ক্রিন, কিন্তু ইম্প্যাক্টটা ইজ সামথিং এলস। ডিপার্টেডে মার্ক ওয়ালবার্গ, মানে এরকম অনেক আছে। তো অপূর্বকে ওইভাবে কাজটা, অপূর্বটা আমাকে দুজন আলাদা করে বলেছিল, শ্রাবণীদি আমাদের কস্টিউম ডিরেক্টর এবং হাসানদা, যে তুমি একে ভাবতে পারো, নো প্রেশার, তুমি একে ভাবতে পারো। তখন আমি ওর 2-1টা ঈদের নাটক দেখলাম, তারপরে আমি বুকের ভেতর আগুনের 2টো এপিসোড দেখলাম। আমার যেটা লাগলো অসাধারণ ইম্প্যাক্ট, আর আমার মনে হয়েছিল যে ওর যে ওই একটা প্রেজেন্স আছে সেটা ওই সিনগুলোতে খুব দরকার, কারণ ওর একটা অদ্ভুত গ্লস আছে। আর আমার তখনই আমার কেন জানি না ভীষণ শাহরুখ খান মনে হয়েছিল। শাহরুখ খানের সাম অফ হিজ বেস্ট পারফরমেন্স ইজ ইন এ নেগেটিভ ক্যারেক্টার, ডার বল, আঞ্জাম বল, বাজিগার বল। তো সেইটা কোথাও একটা প্লে করছিল যে ওইভাবে একটু লার্জার দ্যান লাইফ ওকে ইউজ করা যায়, তাহলে ইট উইল বি গুড। আর শান্তনুটাও আগে ক্যারেক্টারের নাম ছিল রিতম, বাঙালি ক্যারেক্টার ছিল। আমি শান্তনুর সাথে বম্বেতে আড্ডা হচ্ছে, বললো যে এরম একটা হয়েছে, তুই করবি, তাহলে আমি ক্যারেক্টারটাকে মারোয়ারি করে দেবো। হ্যাঁ, তো এটা কখনোই ওইভাবে আসেনি যে ওর জন্য ভেবে লেখা। হ্যাঁ, তারপরে আমি আবার রিরাইট করলাম, ও যখন এলো বাঙালি মারোয়ারির যে একটা অদ্ভুত ফ্রিকশন, সেটা স্ক্রিপ্টে ঢোকালাম। তো এদের নেওয়ার ওই যে জাস্ট অডিয়েন্স বাড়ছে বলে তা নয়, অ্যাট দ্য সেম টাইম যে শুধু বাঙালি অ্যাক্টরকে নেব সেটাও নয়। হ্যাঁ, এটা খুব অর্গ্যানিক্যালি হয়েছে। ঋতুদার সাথে কাজ করার ইম্প্যাক্ট নাকি? ঋতুদার সাথে কাজ করার ইম্প্যাক্ট, ঋতুদাকে সবাই ঋতুদার সাথে কাজ করতে চাইতো, তাদের কারণ ছিল ঋতুদার পরপর ন্যাশনাল অ্যাওয়ার্ড জিততো তখন, কিন্তু আমি তো কোনোদিন ন্যাশনাল অ্যাওয়ার্ড জিতিনি। আমার সাথে কাজ করতে চেয়েছি শান্তনু, কেন সে আগে আমার কাজ করেছে, আমার সাথে একটা ট্রাস্ট আছে। আর অপূর্বর মনে হয়েছে স্ক্রিপ্টটা পড়ে এবং আমার 2-1টা ছবি দেখেছে, এর উপর আমার ভারতের প্রথম ছবি ভরসা করা যায়। তো এইটাই ট্রাস্ট, আই থিঙ্ক। আপনার মানে অ্যাক্টিং প্রসেসটা সম্পর্কে একটু জানতে চাই। মানে একবার আমার প্রতিমদার সাথে বহু বছর আগে শান্তিলাল যখন রিলিজ করেছে, শান্তিলাল প্রজাপতি রহস্য, প্রতিমদা বলছিল যে 2 টাইপের অ্যাক্টিং হয়, মানে ঋত্বিকদাকে ডিফাইন করবার সময়, যে একটা হয় কি একটা নিজের মধ্যে একদম বিহেভ করে, আর একটা হয় কি একটা মানে পারফর্ম করার আলাদা করে ব্যাপার থাকে, যে আমি পারফর্ম করছি, কিছু ম্যানারিজমস নিয়ে আসছি কিছু। তো আপনার কোন মানে স্কুলটায় বিশ্বাসী, মানে পারফর্ম করছেন নাকি বিহেভ করছেন ক্যারেক্টারটা? আমি দুটোই ডিপেন্ড করছে, আমি দুটো মানে ধরনেই আমি বিশ্বাস করি। এখানে সাধারণত ভালো অভিনয় বলতে যেটা দাগিয়ে দেওয়া হয় সেটা হয় একটা খুব চিৎকৃত সিনেম্যাটিক অভিনয়। স্টেজের একজন, আমি নাম করছি না, কিন্তু স্টেজে ধরো খুব ভালো করেছে এবং সত্যি স্টেজে ভালো অ্যাক্টর। সিনেমায় গিয়ে আমার মনে হচ্ছে যে একটা অদ্ভুতভাবে শম্ভু মিত্রের সঙ্গে শান্তি গোপালের একটি নিখুঁত ককটেল। হ্যাঁ, তো সেটা তো আমি আমার ভাল লাগে না। আবার যেগুলো খুব বিহেভিয়ারিস্টিক অ্যাক্টিং, সেটা আসলে আমি বুঝতে পারি বিহেভিয়ারিস্টিক অ্যাক্টিং মানে স্বভাববাদী অভিনয়, মানে ও আসলে একটা ধরনই জানে, সেইটাই বারবার প্রত্যেকটা চরিত্রে সে আরোপ করতে যাচ্ছে। এবার আমি দেখি যে চরিত্রটা নির্দেশক আমার থেকে কি চাইছেন। ফলে আমি যেমন এই ভুবন হালদার, আমি বলছি যে আমি বারবার প্রতিমকে ফোন করেছি যে তুমি কি চাইছো, আমি এই সংলাপ এখানে ফার্স্ট ড্রাফটের সঙ্গে সেকেন্ড ড্রাফটের সংলাপ পাল্টালো কেন? তো নিশ্চয়ই কিছু ভেবে পাল্টেছে। যেমন ওটা প্রথমে ছিল বিরিয়ানির একটা বর্ণনা ছিল, তার ওই তার চাল ছিল শব্দটা। আমি ওকে জিজ্ঞেস করলাম, ও তখন বুঝলো যে শব্দটা মানে অনেকে হয়তো বুঝবে না। ও তখন এমনভাবে ওটা লিখলো যে
ওই এমনভাবে আনবে যেন দেখছির সাথে সেঁটে থাকে। এবার দুটো মানে আলাদা, তাহলে প্রথমটা দুটোই আমাকে উচ্চারণ করতে হবে, তাহলে আমি এটাকে বিহেভ করবো না পারফর্ম করবো। আমার মনে হয়েছে যদি ওটা তার চাল থাকতো তাহলে আমি ওটা বিহেভ করতাম। পরে যেহেতু ও ওইটাকে ডেকচির সঙ্গে সেটে থাকে, ওই খাবারের প্রতি আমার লালসাটা, সেই লালসাটা আমি অভিনয়ে পারফর্ম করার চেষ্টা করলাম। মানে ওটার মধ্যে যে আমার ডিজায়ার, আমি ওইখানে অতদিন ধরে পড়ে আছি, আমি হয়তো আগে বিরিয়ানি খেতে ভালোবাসতাম, আমি বছরের পর বছর পাই না, আমার থেকে আজকে একটা পরামর্শ নিতে এসছে, তাহলে আমাকে এমনভাবে ওই বিরিয়ানির ওই লাইনটা উচ্চারণ করতে হবে, আমার শরীরে আনতে হবে, যাতে ওই আমার এতদিনকার যে অপেক্ষা, ওই একটা জায়গায় ওই চরিত্রটা বলে যে আমার প্রভাব এই উঁচু উঁচু ঠান্ডা দেওয়ালগুলোর থেকে যেন বাইরে ছড়িয়ে পড়েছে দেখছি। তুমি যদি খুব ভালো করে অভিনয়টা দেখো, মানে আমি যে করেছি সেটা ভালো কি মন্দ আমি বলতে পারবো না, কিন্তু ওই যে উঁচু উঁচু দেওয়াল, ওটার মধ্যে বলার মধ্যে আসলে একটা প্রতীক্ষা আছে। মানে দিনের পর দিন ও এখানে প্রতীক্ষা করছে, অপেক্ষা করছে যে উঁচু দেওয়ালগুলোকে ভেদ করে বা টপকেও কবে বেরোতে পারবে। হ্যাঁ, তো আমি যার ফলে দেওয়ালগুলো, ঘরে দেওয়াল নেই কিন্তু আমার একটা উঁচু দেওয়াল আমি কল্পনা করে উঁচু দেওয়ালটা বলি, কিন্তু সেটা ফিল্মের মতো করে বলি, আমি ওটা আবার থিয়েটারের মতো করে ওই বড় এইরকম করে দেওয়াল দেখাই না। ঠিক আছে, তা নির্ভর করছে যে ওই চরিত্রটা কেমন। এই ভুবন হালদারটা কোথাও দুটোর কম্বো ছিল, আর মানুষ যে ধরনের চরিত্র থেকে অস্বস্তি হয়, সাবঅল্টার্ন ক্যারেক্টার, মানে ঠিক আমার সঙ্গে হুব্বাতে যেটা বারবার হয়েছে যে সেন্ট্রাল ক্যারেক্টারের সঙ্গে কিছুতে আইডেন্টিফাই করতে পারবে না। আমরা তো সাধারণত হিরোর সঙ্গে আইডেন্টিফাই করতে করতে যাই, কিন্তু এখানে চরিত্রটা প্রথমে সাবভার্ট করতে করতে যাচ্ছে। আমার হুব্বার কেন্দ্রীয় চরিত্র ভুবন হালদারও তাই, সে আসলে দর্শককে একটা মিশ্র রসায়নের মধ্যে নিয়ে গিয়ে ফেলে। আমি কি ভালোবাসবো, অপছন্দ করবো, ঘৃণা করবো, না কি করবো, না একটু ভয়ের চোখে দেখবো। এই প্রত্যেকটা রসায়ন যাতে দর্শকের মনে ঠিকঠাকভাবে খেলা করতে পারে, আমি যখন অভিনয়টা করেছিলাম আমি চেয়েছিলাম সেই রসায়নগুলো যাতে প্রতিভাত হয়। থ্যাংক ইউ সো মাচ দুজনকেই টাইম দেওয়ার জন্য, খুব ভালো আলোচনা হলো এবং তাড়াতাড়ি সিকুয়েলটা করে ফেলো প্রতিমদা, মাঝখানে বম্বে পাঠিয়ে যাও। হ্যাঁ, এইটা একটু বলো তো, ও আবার চলে গেল, ভুবন হালদারের ব্যাক স্টোরিটা দেখতে চাই। আর লাস্ট একটাই কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে এই ধরনের কপ ইনভেস্টিগেটিভ ড্রামা যদি পাঁচটা আপনারা রেকমেন্ড করেন যে দর্শকদের জন্য আর কি, যে বেস্ট, মানে এই জনরের মধ্যে বেস্ট। একটা তো কোয়েন ব্রাদার্সের ফার্গো আমার খুব ভালো লাগে। ফার্গো মানে সিরিজটা না অরিজিনাল কোয়েন ব্রাদার্সের ছাপ আছে, কিন্তু বানিয়েছে নিক সামথিং এর নাম, কিন্তু ওই ফ্রেমিং দেখলে বোঝা যায় ওটা কোয়েন ব্রাদার্স। বিশেষত যেখানে বিলি বব থর্নটন আর আমাদের ওয়াটসন, মার্টিন শর্ট, হ্যাঁ, মানে সাংঘাতিক অভিনয় ওই জায়গায় তো প্রায় মনে হয় কোয়েন ব্রাদার্স। রামগোপাল বর্মা ফার্গোর একটা কাইন্ড অফ কপি বানিয়েছিল, জানেন, লাভ কে লিয়ে কুছ ভি করেগা। ই নিবাস তো রামগোপাল বর্মা প্রডিউস, ওইটা আমি দেখিনি। হ্যাঁ, খুব খারাপ। সোনালি বেন্দ্রে, আফতাব, ফার্গো দারুন, সেভেন, জোডিয়াক, ইয়েতে দারুণ আছে। নেটফ্লিক্সের সিরিজ ভালহাল্লা মার্ডার্স বলে একটা আছে, দেখতে পারিস, খুব ভালো সিরিজ। তো দারুণ সিরিজ আছে, দারুণ সিরিজ, আইসল্যান্ড, স্ক্যান্ডিনেভিয়ান কিছু সিরিজ আছে, হ্যাঁ, নর্ডিক সিরিজগুলো। মার্ডার সিরিজ বলে সিনেমা আমার খুব ভালো লাগে, ওটা অ্যাকচুয়ালি সুইডিশ, 3টে ট্রিলজি হয়েছিল, পরে গার্ল উইথ দ্য ড্রাগন ট্যাটু, অনবদ্য, মানে ড্যানিয়েল ক্রেগ ফিঞ্চারের কাজ মানে অতুলনীয়। মানে ফিঞ্চার যে কোনো এই লাস্ট যেটা নেটফ্লিক্স জন্য বানালো দ্য কিলার বলে, খুব একটা অ্যাপ্রিসিয়েশন হয়নি, কিন্তু আমার দারুণ লেগেছে। মানে একটা একটা মেডিটেটিভ কি করে হতে পারে একটা হিটম্যান, মানে অসাধারণ। আমার 5টা হলো, হ্যাঁ আমি তার মধ্যে না, আমি তো দাহাড়ের কথা আমি একটু আগে বলেছি যে আমার দাহাড় দারুণ লেগেছে। মার্ডার থ্রিলার নয়, মানে কিন্তু আমার পাতাল লোক আমার দুর্ধর্ষ লেগেছে। আর ইংরেজিতে আমি বললাম ওই যে আমি নামগুলো ভুলে যাই, ভালহাল্লা মার্ডার বললো, তারপর ওই যে একটা আছে যেখানে ওই পুলিশ যে সিরিজগুলো আছে ওগুলো আমার ভালো লাগে না, বরং স্ক্যান্ডিনেভিয়ান যে সিরিজগুলো আছে ওই একটি বড় নাম, মানে একটা শুরু হচ্ছে একটি ঘোড়ার কাটা বডি পাওয়া যাচ্ছে,
হ্যাঁ, সেটা আমার খুব ভালো লেগেছিল। দেখো এগুলো আগে ওই সিনেমা যখন, আমি তো বললাম, আমি জোডিয়াকের কথা বললাম, 7 বললাম, গার্ল উইথ দ্য ড্রাগন ট্যাটু বললাম, মেমোরিজ অফ মার্ডার আমার খুব ভালো। মেমোরিজ অসাধারণ, আমার দেখা অসাধারণ অসাধারণ, এই জনারের শ্রেষ্ঠ। এবং আমি মনে করি এখনো এই শতাব্দীর, নতুন শতাব্দীর শ্রেষ্ঠ ছবি আমি মেমোরিজ অফ মার্ডারকেই রাখি। আমার এই বং জং-হুর মানে ওই যেটা পুরস্কার পেলো, অস্কার পেলো, প্যারাসাইটের থেকে আমার মেমোরিজ অফ মার্ডার, ওই তুমি যেটা বললে একদম পুরো ফিলটা উঠে আসে আর কি। এবং এই যে লাস্ট শটটাও দেখে, অডিয়েন্সকেই দেখে আর কি, এক্সট্রাঅর্ডিনারি। হ্যাঁ, দারুণ। আর ওই ফরম্যাটটা কিন্তু আমি আর কোনো ছবি দেখিনি, মানে যে অ্যাকচুয়ালি ও প্রথমে ফার্স্ট হাফের কোনো একটা সময় ওই যে ছেলেটা পাগল ছিল সে কিন্তু বলে দিয়েছিল, ওরা অনেক পরে ওকে স্ট্রাইক করে। এই যে ফরম্যাটটা, এটা কিন্তু আমি অন্য কোনো ছবিতে দেখিনি। বা ওই যে তারা করে শুধু লাল অন্তর্বাসটা দেখে, ওটা মানে ভাবা যায় না ফ্যাক্টরি সিনে, যেখানে ওখানে ফ্যাক্টরিতে তারা করে ওই খুনি ভেবে, কারণ লাল অন্তর্বাসটা বেরিয়েছে। হ্যাঁ, তো এই মানে মারাত্মক সিনেমা। আর শেষে গিয়ে তো ওটা প্রায় পিরান্দেল্লো থিয়েটার হয়ে যায়। মেমোরিজ অফ মার্ডার, ট্রুথ ইজ সাবজেক্টিভ। যখন ও বলে যে একটু আগে একটা লোক এসেছিল আর বললে অনেক দিন আগে আমি এখানে একটা বডি রেখেছিলাম, কিছু একটা রেখেছিলাম, সেটা আবার দেখতে এসেছিলাম। তার মানে এই যে নারকীয় যত হত্যাপুঞ্জ ঘটছে তা খুনির স্মৃতিতেও কোথাও জমা হচ্ছে এবং সেটা ফিরে এসছে দেখবে বলে। তখন বাচ্চা মেয়েটাকে জিজ্ঞেস, পরে পুলিশের চলে কিরম দেখতে ছিল লোকটা, কিরম দেখতে ছিল, নর্মাল, এই তোমার মতো দেখতে, তোমার মতো দেখতে। ওখানে সিনেমাটা একটা মানে অন্য জায়গায় চলে যায়, পিরান্দেল্লো থিয়েটার হয়ে যায়, ওটা পুরো পাওয়া যায় না। ঠিক ঠিক। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আর দর্শকদের যারা এখনো তো চলছে থিয়েটারে, একটু যদি আপনারা বলে দেন। দর্শক চালচিত্র দেখুন, চালচিত্র দেখান। অনেকদিন পর একটা সিনেমা, খুব নাগরিক ছবি, আরবান ছবি, বুদ্ধিদীপ্ত ছবি, ভালো অভিনয় সমৃদ্ধ সিনেমা, এবং মার্ডার থ্রিলার। যারা থ্রিলার ভালোবাসেন, যারা সিরিয়াল কিলিং বা এই ধরনের জিনিসে যাদের বিভূমিষা হয় না, আপনারা এনজয় করেন যারা, তারা অবশ্যই দেখতে আসুন প্রতিমডি গুপ্তর ছবি চালচিত্র। উনি যা বলছেন প্লিজ শুনুন। থ্যাংক ইউ।